একটি সাধারণ পরিবার, অথচ দেখে বোঝার উপায় নেই বৃদ্ধা থেকে বাচ্চা এরা সবাই প্রতারক চক্রের সদস্য। এদের ইউনিক প্রতারণায় পুলিশ, সরকারি অফিসার থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত সবাই ধরা খেয়ে যায়। মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে এরা যে এতটা সহজে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত তা কেউ ধরতে পারেনি। কিন্তু একটা পর্যায়ে এরা আটকা পড়ে যায় নিজেদেরই পেতে রাখা জালে। সেখান থেকে উদ্ধার পেতে তারা ইতিহাস তোলপাড় করে দেওয়া টোল প্লাজা স্ক্যামিংয়ের প্ল্যান করে। টাকার লোভ শেষ পর্যন্ত তাদের কী পরিণতি ডেকে আনবে জানতে হলে আসুন শুনে আসি কয়েকজন প্রতারকের অভিনব প্রতারণার গল্প। 2017 সালের দিকে সারাভান ফ্যামিলি নিয়ে একটা ছোট খাবারের হোটেল চালাতো। এমনিতে খাবারের মান ভালো হওয়ায় টুকটাক ভালোই বিক্রিবাট্টা হতো। ফ্যামিলির সদস্যরা সবাই হোটেলের কাজে কন্ট্রিবিউট করত। একদিন এক ফুড ব্লগার টাইপের লোক হোটেলে খেতে আসে। খাওয়া শেষ করে সে বেশ খুশি ছিল, কারণ খাবার তার ভালো লেগেছে। সারাভান ক্যাশে বসেছিল। খাবারের বিল দিতে গিয়ে ব্লগার ছেলেটা গল্প জুড়ে দেয়। হোটেলে সারাভানের ফ্যামিলি ফটো টানানো ছিল, তবে ফটোর মানুষগুলোর কারো সাথেই কারো চেহারার তেমন মিল নেই। তাই ছেলেটা কৌতূহলবশত তাদের ব্যাপারে ডিটেলস জানতে চাইলে সারাভান কোনো রাগঢাক না রেখে জানিয়ে দেয় এদের ভেতরে একজন তার স্ত্রী মিথ্রা, একজন তার শাশুড়ি জানকি, আরেকজন তার শালা জ্যাকি। জ্যাকির ফটো দেখে অবশ্য ছেলেটা একটু হতাশই হয়, কারণ ভাই বোন হিসেবে মিথ্রা আর জ্যাকির চেহারার তেমন মিল নেই বললেই চলে। তো পরিবারের সবচেয়ে ছোট সদস্য সারাভানের ছেলে জেভা। জেভার চেহারা দেখে ছেলেটা বলে, ছেলেটা তো একটু আপনার স্ত্রীর দিকে যায়নি, সে একদম আপনার চেহারাই পেয়েছে। মিথ্রা এ সময় খাবার সার্ভ করছিল। ছেলেটার কথা শুনে সে রেগে সেখান থেকে চলে যায়। সারাভান বলে তার সংসারে এমনি অনেক অশান্তি, তাই সে যেন আর নতুন করে অশান্তি না বাঁধায়। তাছাড়া ছেলে জেভাকে নিয়েও তাদের স্বামী স্ত্রীর একটু সমস্যা ছিল, কারণ জেভা পঙ্গু, তাকে হুইল চেয়ারে চলাফেরা করা লাগে। তাই ভ্লগার ছেলেটা আর কথা না বাড়িয়ে বেরিয়ে যায়, তবে যাবার আগে হোটেলের একটা ফটো তুলে নিয়ে যায়। অবশ্য মানুষের সমালোচনা কখনো থেমে থাকে না। অন্যদের ব্যাপারে নাক গলাতে মানুষ বেশি পছন্দ করে। কয়েকদিন পরেই আবার একটা লোক খেতে এসে জেভাকে জিজ্ঞেস করে সে বাবাকে বেশি ভালোবাসে নাকি মাকে। মিত্রা উত্তর শোনার জন্য জেভার দিকে তাকিয়েছিল। জেভাও আনন্দের সাথে বলে সে মাকে বেশি ভালোবাসে। তারপরই আবার লোকটার কানে কানে বলে সে মাকে বেশি ভালোবাসে ঠিকই, তবে বাবাকে সে আরও বেশি ভালোবাসে। সে লোকটাকে এটা কাউকে বলতে বারণ করে, কারণ তার বাবা মায়ের মাঝে সবসময় ঝগড়া লেগে থাকে। লোকটার সাথে জেভাও খেতে বসেছিল। জেভার খাওয়া হয়ে গেলে সারাভান তাকে স্কুলে নিয়ে যায়। যাবার পথে জেভা বলে তার বন্ধু দৌড়ে ফার্স্ট হয়েছে, সে কবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সারাভান ছেলেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে আগামী বছর। এরপরে সে জেভাকে স্কুলে নামিয়ে দিয়ে মাল কিনতে চলে যায়। এমনিতেও দৌড়াতে না পারলেও জেভা বেশ ইন্টেলিজেন্ট ছিল। সে আজকে দাবা খেলায় চ্যাম্পিয়ন হয় এবং মেডেলও জিতে যায়। স্কুল শেষে জেভা বাবার জন্য অপেক্ষা করছিল। সারাভান প্রায় রোজই আসতে লেট করে, আজও ব্যতিক্রম হয় না। জেভা খুব বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল। আবার সে যে একাই রাগ করে বাড়ি চলে যাবে সেই উপায় নেই। হুইল চেয়ার ঠেলে এসে যাবেই বা কীভাবে। বেশ অনেকক্ষণ পরে সারাভান এসে দেখে জেভা নেই। টিচারকে জিজ্ঞেস করলে সে জানায় জেভাকে তার চাচা নিয়ে গেছে। কথাটা শুনে সারাভান চমকে ওঠে, কারণ তারা 7 বছর আগে নিজেদের শহর ছেড়ে এখানে এসেছে। এই শহরে জেভার কোনো চাচা তো দূরে থাক, তাদের কোনো আত্মীয় নেই। সারাভান বাড়ির সবাইকে ডেকে আনে এবং স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে জেভাকে স্পষ্ট দেখা যাচ্ছিল, সেই সাথে ওই লোকটাকেও দেখা যাচ্ছিল যে জেভাকে চাচা পরিচয় দিয়ে নিয়ে গেছে। লোকটাকে দেখে ওরা 4 জনই হতভম্ব হয়ে যায়। এ কোনো সাধারণ লোক না, বরং তাদের পুরনো শত্রু, যে তাদের 7 বছর আগে শহর ছেড়ে আসার ঘটনার সাথে জড়িত। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটেছিল 7 বছর আগে, যার কারণে নিজেদের চেনা আপন শহর ছেড়ে পালিয়ে আসা লেগেছিল। আসুন সেই অতীতের ঘটনাটা আগে জেনে আসি। তখন 2010 সাল চলছিল। সারাভান তখন থাকত চেন্নাইয়ের মাঙ্গালাপুরম শহরে। নিজের বাড়িতেই তাকে চোরের মতো করে থাকতে হতো, কারণ তার দিন শুরু হতো কিস্তিওয়ালার গালাগালি দিয়ে। মাথার ওপরে বিশাল লোনের বোঝা নিয়ে তার শান্তির ঘুমের সুযোগ ছিল না। সে মেইন গেট সবসময় তালা দিয়ে রাখত, যাতে মনে হয় বাড়িতে কেউ নেই, আর যাতায়াতের জন্য পেছনের সাইডটা ইউজ করত। তো আজকেও সকালে কিস্তিওয়ালা বাড়ির সামনে এসে কয়েকবার ফোন করে ফিরে যায়। সারাভান জেনে শুনে ফোনটা রিসিভ না করে ইগনোর করে।
কারণ কিস্তি দেবার মতো টাকা তার নেই। সে বিদ্যুৎ বোর্ডে বিদ্যুৎ বিল কালেকশনের ছোট একটা চাকরি করে। সামান্য বেতনে নিজের খরচ চালানোই কঠিন। ঋণের টাকা আর কিভাবে শোধ করবে? সারাভান রেডি হয়ে বেরিয়ে চুট্টিয়ানার হোটেলে খেতে যায়। এখানে তার নিয়মিত যাতায়াত। রান্নার লোক বাইরে গিয়েছিল, তাই সে নিজেই দোসা বানিয়ে খেতে বসে। এ সময় তার এক বন্ধু সাথা আসে। নিজের প্রাইভেট কার থেকে বেশ ভাবের সাথে নেমে সে হোটেলে ঢোকে এবং লাস্ট কিছুদিনের বাকি টাকার কিছুটা পরিশোধ করে। সাথা ট্রেডিং মার্কেটের সাথে জড়িত। সে মানুষকে পটিয়ে তাদের টাকা ট্রেডিংয়ে ইনভেস্ট করে, আর এভাবেই সে কমিশন কামায়। সে অনেকদিন ধরে সারাভানকেও পটানোর চেষ্টা করছিল, তবে সারাভান এখনও তার ফাঁদে পা দেয়নি। তার একটাই ভয়, এমনি এত অভাব অনটন, যদি বাই চান্স সব টাকা লস হয়ে যায় তাহলে কিভাবে রিকভার করবে। তো আজকেও সাথা তাকে ইনভেস্টের কথা বলে, তবে সে গুরুত্ব না দিয়ে উঠে অফিসে চলে আসে। অফিসে আজ বিলের দীর্ঘ লাইন। এদিকে সারাভানের বর্তমান ফ্যামিলির আরেক সদস্য মিত্রা গিয়েছিল আল্ট্রাসাউন্ড করাতে। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে জানায় বাচ্চার এখনও হার্টবিট আসেনি। সে মিত্রাকে ডায়েটের ব্যাপারে পরামর্শ দেয় এবং বাচ্চার বাবার কথা জিজ্ঞেস করে। বাচ্চার বাবার কথা জিজ্ঞেস করায় মিত্রার মনটা খারাপ হয়ে যায়। সে কোনো উত্তর দিতে পারে না, কারণ যে ছেলেটাকে বিশ্বাস করে সে সব উজাড় করে দিয়েছিল সে তাকে ঠকিয়েছে। মিত্রা বাড়ি ফিরে দেখে তার জিনিসপত্র সব বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। সে বাড়িওয়ালার কাছে গিয়ে বলে সে 3 লাখ টাকা অ্যাডভান্স পে করে রেখেছে, তাও কেন তার জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলা হচ্ছে। বাড়িওয়ালা জানায় মিত্রা যে দালাল কোম্পানির মাধ্যমে টাকা দিয়েছিল ওরা ফ্রড। ওরা অনেকের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। বাড়িওয়ালা ওদের কাছ থেকে কোনো টাকা পায়নি, তাই এগ্রিমেন্ট অনুযায়ী সে মিত্রাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাড়িওয়ালা তাকে ওই ফ্রড কোম্পানির বিরুদ্ধে থানায় কেস করার পরামর্শ দেয়। মিত্রা এবার বেশ বেকায়দায় পড়ে যায়। সে সব জমানো টাকা, গহনা বিক্রির টাকা সব মিলিয়ে 3 লাখ গুছিয়ে দালালকে দিয়েছিল, অন্তত মাথার ওপরে একটা ছাদ থাকবে বলে, কিন্তু সেটাও আর রইল না। অন্যদিকে সারাভানের বর্তমান ফ্যামিলির আরও 2জন সদস্য জ্যাকি তার মা জানকিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। জানকির টেস্ট করে ডাক্তার সুব্রামানি কিছু একটা সিরিয়াস সমস্যা ডিটেক্ট করে, তাই সে সিনিয়র এবং তার প্রফেসর ডাক্তারের সাথে এই ব্যাপারে ফোনে কথা বলে নেয়। সুব্রামানি ডিটেলস শুনে ডাক্তারও বলে দেয় এটা সিরিয়াস ইস্যু। তাই সুব্রামানি ওদেরকে জানায় জানকির ফুসফুসে টিউমার হয়েছে, সেখান থেকে ক্যান্সার ছড়িয়ে পড়ছে, তাই দ্রুত অপারেশন করতে হবে। যদিও এই অপারেশন করাটা অনেক জটিল, তবুও এছাড়া তাদের আর অপশন নেই। জ্যাকি জানতে চায় অপারেশনে কত টাকা লাগবে। সুব্রামানি 7 থেকে 8 লক্ষ টাকার আইডিয়া দেয়। টাকার অ্যামাউন্ট শুনে মা ছেলে দুজনেই আপসেট হয়ে যায়, কারণ এত টাকা দেবার সামর্থ্য তাদের নেই। তাদের থাকার ভেতরে যে জিনিসটা আছে সেটা হলো জ্যাকির মৃত বাবার রেপুটেশন। তার বাবা সেলভারাজ সিনেমা লাইনের স্ট্যান্ট মাস্টার ছিল। তার বাবা রামবো ট্রাস্ট নামে একটা মানবিক সংস্থাও চালাতো, যা দিয়ে সে অনেক অসহায় মানুষের সেবা করেছে। তারা সবাই এখন অনেক ভালো অবস্থানেই আছে। তাই জ্যাকি তাদের কাছে মায়ের চিকিৎসার জন্য সাহায্য চাওয়ার কথা ভেবেছিল। যদিও জ্যাকির এতদিন স্বপ্ন ছিল সিনেমার হিরো হওয়া, শুধু টাকার জন্য তার সিনেমা করা হয়ে উঠছিল না। আবার কেউ তার সিনেমায় ইনভেস্টও করছিল না, তাই নিজেরাই নিজেদের টাকা দিয়ে সিনেমা বানানোর স্বপ্ন বুনে রেখেছিল। এর মধ্যে আবার মায়ের অসুস্থতা তার স্বপ্নকে পূরণ করা আরও অসম্ভব করে ফেলল। তো জ্যাকি কয়েকজনের কাছে সাহায্যের জন্য যায়, তবে সবাই তাকে খালি হাতে ফিরিয়ে দেয়। জ্যাকি হতাশ হয়ে মায়ের কাছে ফিরে আসলে মা ভরসা দেয় তার কিছু হবে না, জ্যাকির এত টেনশনের দরকার নেই। জ্যাকি বলে বাবাও এরকমই বলতো, তার কিছুই হবে না। আর এভাবেই একদিন বাবা মারা যায়, তাই সে মাকে কিছুতেই মরতে দেবে না, যে কোনো মূল্যে সে টাকা ম্যানেজ করবেই। জ্যাকি আপসেট হয়ে মায়ের কোলে মাথা রেখে শয়। রাতটা মা ছেলে কাঁদতে কাঁদতেই কাটিয়ে দেয়। এদিকে সারাভানকে তার গার্লফ্রেন্ড ফোন দিয়ে জানায় বাবা তাদের রিলেশনের ব্যাপারে জেনে গেছে, তাই আজকেই তারা সারাভানের বাড়িতে আসছে। এই জন্য সারাভান যেন বাড়িঘর পরিষ্কার করে রাখে। এটা শুনে সারাভান ছুটে বাড়ি চলে যায় এবং দ্রুত সব পরিষ্কার করে ফেলে। তার গার্লফ্রেন্ডের বাবা বেশ বড় বিজনেসম্যান। সে সারাভানকে এই জন্যই দেখতে এসেছে, কারণ সারাভান সরকারি চাকরি করে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেমনই হোক, সরকারি চাকরি শুনলেই মানুষের মন গলে যায়। সারাভান জানায় তার চাকরির ইচ্ছা ছিল না, মায়ের মৃত্যুর পরে সে চাকরি করতে বাধ্য হয়েছে। তার সবসময় ইচ্ছে লাইফে অনেক বড় কিছু করার। তার স্বপ্ন সেও একদিন অনেক বড় বিজনেসম্যান হবে। সারাভান মিষ্টি মিষ্টি কথায় সবাইকে প্রায় ম্যানেজ করেই ফেলেছিল, কিন্তু এ সময় বাড়িতে কিস্তিওয়ালা চলে আসে এবং সারাভানকে কড়াভাবে বাইরে ডেকে
যাচ্ছে তাইভাবে অপমান করে। সারাভান তাকে আস্তে কথা বলতে রিকোয়েস্ট করে, কিন্তু সে কোনো কথা শোনে না। সারাভান বলে সে 5 বছর ধরে কিস্তি দিচ্ছে, তাও মূল টাকা শোধ হচ্ছে না, উল্টো সুদের পরিমাণ বেড়ে যাচ্ছে। সারাভান আফসোস করে তার মায়ের ভুলের খেসারত তাকে দিতে হচ্ছে। সে এবার হতাশ হয়ে বলে সে আর কিস্তি ফিস্তি দেবে না, সে থানায় কেস করবে। কিস্তিওয়ালা এতেও কোনো ভ্রুক্ষেপ করে না। সে কিস্তি শোধের জন্য থ্রেট দিয়ে চলে যায়। তবে ক্ষতি যা হবার ততক্ষণে হয়ে যায়। গার্লফ্রেন্ডের বাবা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। মেয়েটা বাবাকে বোঝানোর চেষ্টা করে সারাভান ভালো ছেলে, কিন্তু তার বাবা বলে সে খোঁজ নিয়েছে, এই ছেলের অনেক জায়গা থেকে লোন নেওয়া আছে। এরকম একটা ছেলের সাথে জেনে শুনে মেয়ের বিয়ে দেবি বা কিভাবে, তাই ওরা আর বিয়ের ব্যাপারে আগায় না। সারাভানও বসে বসে শুধু আফসোসই করতে থাকে। সে মায়ের জন্য লোন নিতে বাধ্য হয়েছিল, লোন নেবার পক্ষে সে ছিল না। তার মায়ের স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি হবে। সেই স্বপ্ন পূরণ করতেই মোটা অঙ্কের লোন নেওয়া হয়। বাড়ি তো বানানো হয় ঠিকই, কিন্তু মা অল্প সময় মারা যায়। ফলে মায়ের চাকরিটা সারাভান পায়, সেই সাথে পায় মায়ের রেখে যাওয়া লোনের পাহাড়। যাই হোক, সারাভান উপায় খুঁজছিল কিভাবে লোন শোধ করবে। সারাভানের সাথে নির্ঘুম টেনশনে রাত কাটাচ্ছিল আরও 3 জন, মিত্রা, জানকি এবং জ্যাকি। কিন্তু 3 জনের জীবনই ক্রমাগত জড়িয়ে পড়ছিল নানান ঝামেলায়। মানুষের কাছে সাহায্যের চেয়ে তিরস্কারই তারা বেশি পাচ্ছিল। ফলে এক নারকীয় সময় তারা পার করছিল। এদিকে শহরে এক পুলিশ অফিসার ইন্সপেক্টর কল্যাণ সুন্দরামকে নিয়ে অনেক চর্চা হচ্ছিল। অপরাধীদের ত্রাস ছিল এই সুন্দরাম। সে এই শহরে আসার পর থেকেই ক্রাইম রেট শূন্যের দিকে নেমে গেছে, কারণ সে কোনো নিয়মের তোয়াক্কা করে না। অপরাধীদের সাথে বিন্দুমাত্র সমঝোতাও সে করে না। কিছুদিন আগেও সে এক ফ্রড ড্রাগ চোরাচালানকারী দম্পতিকে মেরে হাত ভেঙে দিয়েছিল। অপরাধীদের প্রতি তার বিন্দুমাত্র সিম্প্যাথি ছিল না, তাই সাধারণ মানুষ তাকে খুবই সম্মান করত। কিন্তু মিডিয়া তো সব কিছুর বিপরীত। মিডিয়া যতটা পারে সুন্দরামের ক্রিটিসাইজ করতে থাকে, তবে সুন্দরাম থেমে থাকে না। সে নিজের মতো দায়িত্ব পালন করেই যায়। সারাভান ইন্সপেক্টর কল্যাণ সুন্দরামের কবলে পড়ে, তবে এক্ষেত্রে সুন্দরাম দোষ সারাভানের ওপরই চাপিয়ে দেয়। যেহেতু সারাভান লোন নিয়েছে, তাই আইনত তাকে লোন শোধ দেওয়াই লাগবে। সুন্দরাম তাকে ঠিকঠাক লোন পরিশোধ করার নির্দেশ দেয়। সারাভান ফিরে এসে চুট্টিয়ানার হোটেল থেকে খেয়ে বের হচ্ছিল। তখন চুট্টিয়ান্না তার 12টা ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলের কাগজ এবং টাকা সারাভানকে দিয়ে সেগুলো পরিশোধ করে দিতে বলে। লাস্ট ডেটের এখনও প্রায় 20 দিন বাকি আছে, তাও এত আগে বিল দেওয়ায় সারাভান অবাক হয়। চুট্টিয়ান্না জানায় লাস্ট ডেটে ভিড় অনেক বেশি হয়, তাই আগেভাগেই দেওয়া ভালো। এই ঘটনার পর থেকে সারাভান একটা নতুন আইডিয়া পেয়ে যায়। সে খেয়াল করে অনেকে ভিড় হবার আতঙ্কে লাস্ট ডেটের অনেক আগেই বিল পরিশোধ করে দেয়। সারাভান এই ব্যাপারটাকে টাকা ইনকামের একটা উপায় হিসেবে ভাবতে থাকে। এ সময় আবার কিস্তিওয়ালা অফিসেও কিস্তি নিতে চলে আসে। এখানে সিন ক্রিয়েট হবে ভেবে সারাভান চুট্টিয়ানার দেওয়া বিলের টাকা থেকে এই মাসের কিস্তির টাকাটা কিস্তিওয়ালাকে দিয়ে দেয়। আপাতত কিস্তি পরিশোধ করা যাক। যেহেতু বিলের লাস্ট ডেটের 20 দিন বাকি আছে, তাই অন্য উপায় ভেবে নেওয়া যাবে। এদিকে মিত্রা যেভাবে নিজে ধোঁকা খেয়েছিল, ঠিক সেই পদ্ধতিটাই সে নিজের খারাপ সময়কে রিকভারির জন্য ইউজের প্ল্যান করে। সে এবার নিজেই একটা ফেক প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি খোলে। যদিও কোম্পানির অস্তিত্ব ছিল না, তবে সে একটা ঝাঁকানাকা বিজনেস কার্ড ঠিকই বানিয়ে ফেলে। এরপর সে বাড়িওয়ালাদের কাছে যাওয়া শুরু করে। যেসব বাড়িওয়ালা একটু দূরে থাকে, নিজেদের অন্য বাড়ির ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণের সময় পায় না, সে ওদেরকে টার্গেট করে। মিত্রা টোপ দেয়, আমাদের কোম্পানি আপনার বাড়িটাকে ভাড়া নেবে, এরপরে সেটা যথাযথ ভাড়াটিয়াকে ভাড়া দেবে। প্রতি মাসে আপনাকে সময় মতো ভাড়ার টাকা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ভাড়াটিয়া যদি কোনো মাসে ভাড়া নাও দেয়, তবুও আমাদের কোম্পানি থেকে আপনাকে ভাড়ার টাকা ঠিকই পৌঁছে দেওয়া হবে। বাড়ি রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় সব ব্যাপার আমরাই তদারকি করব। আপনাকে কষ্ট করে বাড়িতে যাবার দরকার নেই। আর এত সব সার্ভিসের বিনিময়ে আমরা মাত্র 10% কমিশন নেব। তাও আপনাকে এই টাকা দেওয়া লাগবে না, আমরা ভাড়াটিয়ার কাছ থেকে কমিশনের টাকা কালেক্ট করে নেব। মিত্রা ভরসা দেয়, তাদের কোম্পানি 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর এত বছর তারা সুনামের সাথেই সার্ভিস দিচ্ছে। সে বাড়িওয়ালাদের এত সুন্দরভাবে পুরো প্যাকেজটা বোঝায় যে বাড়িওয়ালারাও অটোমেটিক পটে যায়। এত সুযোগ সুবিধা দিলে তো রাজি না হয়ে আর উপায় থাকে না। তো মিত্রা এবার কোম্পানির নামে একটা পার্সোনাল অফিস খুলে বসে যায়। ভাড়াটিয়ারা একটা ভালোবাসার খোঁজে সিকিউরিটির লাখ লাখ টাকা জমা করতে শুরু করে।
মিত্রা জাস্ট প্রথম ক্লায়েন্টের কাছ থেকেই 5 লাখ টাকা হাতিয়ে নেয়। যদিও তার মানুষকে কনভিন্স করার দক্ষতা আল্ট্রা লেভেলের। ক্লায়েন্ট টাকা দিলে সে না গুনেই রেখে দিত। ক্লায়েন্ট যদি বলতো টাকাটা গুনে নেন, কমও তো থাকতে পারে, মিত্রা তখন বলতো 10 বছর ধরে কোম্পানি চালাচ্ছে, ফ্রড মানুষকে আমরা মুখ দেখেই চিনে ফেলি, আপনি কম দেবার মানুষ না। মিত্রার কথা শুনে ক্লায়েন্ট আরও গদমদ হয়ে যেত। তবে মিত্রা কখনোই ভাড়াটিয়াদের বাড়িওয়ালার আসল অ্যাড্রেস দিত না। তাদের বোঝাতো বাড়িওয়ালা বিদেশে আছে। এদিকে জ্যাকি মায়ের অপারেশনের টাকা ম্যানেজ করতে না পেরে বাধ্য হয়ে বাবার ট্রাস্টের নামে সোশ্যাল মিডিয়াতে সাহায্য চেয়ে পোস্ট করে। রাতে পোস্ট করে সকালে ঘুম থেকে উঠে এসে দেখে অলরেডি 25,000 টাকা অনুদান তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। মাকে গিয়ে সে খবরটা জানাতে না জানাতেই আরও 5,000 টাকা ঢুকে যায়। এতে তাদের আশা জন্মায়, যাক এবার হয়তো অপারেশনের টাকাটা ম্যানেজ হবে, এবং হয়ও তাই। তারা অপারেশনের জন্য পর্যাপ্ত টাকা নিয়ে ডাক্তার সুব্রামানির কাছে যায়। ততক্ষণে সুব্রামানি তার সিনিয়র প্রফেসরের কাছে নতুন রিপোর্টটা পাঠিয়ে দেয়। এবার প্রফেসর রিপোর্ট দেখে সুব্রামানিকে বকাঝকা শুরু করে, কারণ গতবার সুব্রামানি তাকে ভুলভাল ডিটেলস দিয়েছিল। রিপোর্ট অনুযায়ী জানকীর কোনো টিউমার নেই। সুব্রামানি দ্রুতই পরিস্থিতি সামলে নেয় এবং ওদেরকে বোঝায় আগের রিপোর্টে টিউমার ছিল, তবে নতুন রিপোর্টে আর টিউমার দেখাচ্ছে না, তাই অপারেশনের দরকার নেই। জ্যাকি বলে ডাক্তারের কথা শুনে সে গুগলে সার্চ করেও দেখেছে, সেই হিসেবে তার মায়ের ক্যান্সার হবার কথা। তবে সুব্রামানি বোঝায় এরকম কিছুই হয়নি, তারা নিশ্চিন্তে বাড়ি যেতে পারে। জ্যাকি আর একটু ঘাটছিল, তবে তার মা তাকে চুপ করিয়ে দিয়ে বলে, হারামজাদা, তুই ডাক্তারের চেয়ে বেশি বুঝোস। তো মায়ের ধমকে জ্যাকি আর কিছু বলে না। বাড়ি ফিরে জ্যাকি বলছিল অপারেশনের জন্য যারা টাকা দিয়েছিল সে ওদের টাকা ফিরিয়ে দেবে। তবে তার মা বাধা দিয়ে বলে তারা এই টাকা ফিরিয়ে দেবে না। জ্যাকি বলে মানুষ তার বাবা রাম্বো ট্রাস্টের ওপরে বিশ্বাস করে টাকা পাঠিয়েছে, তাদের টাকা আত্মসাৎ করা উচিত হবে না। বেশি নীতি কথা বলায় জানকী জ্যাকিকে একটা চড় মেরে দেয় আর বলে তোর বাবাও সৎ মানুষ ছিল, দিন শেষে সততা দিয়ে সে কিছুই করতে পারেনি, তাই তার ট্রাস্টের নাম ভাঙিয়েই এখন আমরা ইনকাম করব। জানকীর ইচ্ছে ছিল ট্রাস্টের নামে মানুষের টাকা আত্মসাৎ করে তারা প্রোডাকশন হাউস খুলবে আর জ্যাকিকে হিরো বানাবে। জ্যাকির এতে সমর্থন ছিল না, যদিও তবুও সে মায়ের জন্য রাজি হয়ে যায়। এই সময় একজন ডোনেশনের জন্য ফোন করলে জানকী ফোন রিসিভ করে এবং অসহায় কণ্ঠে কথা বললে লোকটার সাথে সাথেই বিশ্বাস করে 10,000 টাকা পাঠিয়ে দেয়। আরেকদিকে সারাভানও থেমে নেই। সে চুট্টিয়ানার বিদ্যুৎ বিলের টাকা সরকারি কোষাগারে জমা না করে জাস্ট হাতে লেখা স্লিপ নিয়ে গিয়ে চুট্টিয়ানাকে দেয়। সারাভান বোঝায় অফিসের প্রিন্টার খারাপ হয়ে গেছে, তাই বিল পরিশোধের অনলাইন স্লিপ দিতে পারছে না, তাই হাতে লেখা স্লিপ দিচ্ছে। চুট্টিয়ান্নাও সারাভানের কথা বিশ্বাস করে নেয়। এতে সারাভান বুঝে যায় মানুষকে টুপি পরানো কতটা সহজ। সারাভান এবার তার বন্ধু সাথার কাছে যায় এবং জানতে চায় কিভাবে একদিনে প্রফিট কামাতে পারবে। সে সাথাকে আসল ঘটনাটা বুঝিয়ে বলে। সাথা জানায় সে একটা ট্রেডিং কোম্পানিতে চাকরি করে, সেখানে সে প্রায় 1 বছর ধরে আছে। শহরের অনেক বড় লোকেরা তাদের কোম্পানির মাধ্যমে ট্রেডিং করে। তাদের অ্যানালিস্ট যখন যেখানে টাকা ইনভেস্ট করতে বলে সেখানেই ইনভেস্ট করা হয়, আর যেখান থেকে টাকা উইথড্র করে নিতে বলে সেখান থেকে উইথড্র করে নেওয়া হয়। সাথা কাজের মাঝে বুঝতে পারে তার কলিগেরা পার্সোনাল ট্রেডিংও করে। সেখান থেকে সে অনেক অ্যানালাইসিস করে বুঝতে পেরেছে একদিনে 60% পর্যন্ত প্রফিট করা সম্ভব। সারাভান সব শুনে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। পরের দিন সারাভান অফিসে গিয়ে প্রিন্টারের ভেতরে একটা লোহার বল ফেলে দেয়। তার পাশের কাউন্টারে আরেকজন সিনিয়র স্টাফ বসত। লোকটা সবসময় কাজে ফাঁকি দেবার সুযোগ খুঁজত। সারাভান তাকে ডেকে বলে তার প্রিন্টার কাজ করছে না। লোকটা প্রিন্টার দেখে বলে ওসব ওল্ড মডেলের প্রিন্টারে এরকম সমস্যা হয়। সে সবাইকে ম্যানুয়াল হাতে লেখা রিসিট দিতে বলে, আর প্রিন্টার নষ্টের অজুহাতে সে বাইরে চলে যায়। এতে সারাভানের ফিল্ড ফাঁকা হয়ে যায়। সে সব গ্রাহকের বিলের ডিটেলস রেজিস্টারে লিখে নেয় এবং টাকাগুলো নিজের ব্যাগে ভরতে শুরু করে। বিল গ্রহণ শেষ হয়ে গেলে সে একটা চুম্বকের সাহায্যে লোহার বলটা প্রিন্টার থেকে বের করে নেয়। এভাবে সেদিনের মতো ম্যানেজ করা সব টাকা সে সাথাকে ইনভেস্ট করতে দেয়। এভাবে প্রতিদিন একই সিস্টেমে সারাভান মানুষের টাকা হাতাতে শুরু করে। তবে তার এই বারবার প্রিন্টার নষ্টের নাটক তাদের বস গোপী সন্দেহ করে। যদিও সারাভানের পাশের কাউন্টারের কলিগ গঙ্গারাম তাকে কয়েকবার বাঁচিয়ে নেয়। আসলে প্রায়ই সে সারাভানের কাঁধে কাজের দায়িত্ব চাপিয়ে বাইরে চলে যেত। এই জন্যই সে সারাভানকে ফেভার করত। তবে সে তো আর জানতো না সারাভান কত বড় গেম খেলছে। তো প্রায় দিন 10 পরে সাথা তাকে 2 লাখ টাকা ইনভেস্টের ওপরে
1 লাখ টাকা প্রফিট দেয়। তবে সারাভান এইটুকুতে সন্তুষ্ট ছিল না। নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সে আরও বড় কোপ মারতে চাইছিল। তাই সারাভান সাদাকে বলে সে ইনভেস্টমেন্ট কোম্পানি খুলবে। মানুষকে 20% প্রফিট দেবার নামে ইনভেস্টমেন্ট কালেক্ট করে সাথাকে দেবে। সাথা সেই অ্যামাউন্ট থেকে 60% প্রফিট বের করবে। এতে পাবলিকের টাকা ফেরত দেবার পরেও তাদের কাছে হিউজ পরিমাণে টাকা থেকে যাবে। তো যেই বলা সেই কাজ, সারাভান একটা ইনভেস্টমেন্ট কোম্পানি খুলে ফেলে। সহজে টাকা কামানোর লোভে অনেকেই সেখানে যাওয়া আসা শুরু করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, দুই ফ্রড মিত্রা এবং জানকীও নিজেদের জোর চুরির টাকা আরও বাড়িয়ে নিতে সারাভানের কাছে আসে। প্রথমেই তারা ঝালাই করতে 1 এবং 3 লাখ টাকা ইনভেস্ট করে। সেই টাকার 20% প্রফিট পেয়ে তাদের লোভ আরও বেড়ে যায়। সারাভান সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে ডিউটি করত। যারা লাস্ট ডেটের আগে বিল দিতে আসতো, সারাভান তাদের টাকা সরিয়ে রাখত। সেই টাকা সাথার কাছে ইনভেস্ট করে প্রফিট বাগিয়ে নিয়ে লাস্ট ডেটের আগে বিলগুলো জমা করে দিত। আর অফিস শেষে সে বসত নিজের ইনভেস্টমেন্ট অফিসে। সেখানে যারা ইনভেস্ট করত তাদেরকেও সে একইভাবে রিটার্ন ফেরত দিত। ফলে কেউই কোনো অভিযোগ করত না। অল্প সময় সারাভান নিজের অবস্থার উন্নতি করে ফেলে, এমনকি গাড়িও কেনে। এরপরে সে গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে বিয়ের প্রপোজাল দিলে মেয়ের বাবা রাজি হয়ে যায়। খুব দ্রুতই তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। এরপরেও সারাভান থামে না, সে নিজের স্ক্যাম চালিয়েই যায়। এবার অতিরিক্ত লোভে মিত্রা 82 লাখ এবং জানকী তার সমস্ত সঞ্চয় 53 লাখ টাকা ইনভেস্ট করে দেয়। এছাড়াও আরও অনেকেই সারাভানকে ভরসা করে ইনভেস্ট করে। ফলে সারাভানের হাতে বেশ মোটা অঙ্কের টাকা চলে আসে। আবার তার গার্লফ্রেন্ডও বলে বিয়ের পরে তার বাবা একটা টোল গিফট করবে। এই টোল থেকেও মাসে অন্তত 10 লাখেরও বেশি টাকা আসে। তবে সেসব তো পরের কথা। সারাভানের কাছে বর্তমানে ইনভেস্টমেন্টের যা পুঁজি আছে সেটা সে আরও বড় কোথাও লাগাতে চাইছিল। সারাভানের এক কলেজ ফ্রেন্ড ছিল, নাম সাবারি। সে সারাভানকে একটা অফার দিয়েছিল, বন্দরে জাহাজের একটা বিশাল চালান আসবে। চালানটা বাইরে পার করতে পারলে 2 দিনের ভেতরে 20 কোটি টাকা পাওয়া যাবে। এর মধ্যে রিটার্ন সহ সারাভানকে 15 কোটি টাকা দেওয়া হবে। সারাভান এতে রাজি হয়ে যায়। সে সাথাকে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে আনতে বলে। সব টাকা তুলে আনার পরেও তাদের কম পড়ছিল। সাথা বলে তাদের বাড়িতে 50 লাখ টাকা আছে, সে ওটা নিয়ে আসছে। সারাভান বলে সেও অফিসে যাবে, গিয়ে বিদ্যুৎ বিলের যা কালেকশন হয় নিয়ে আসবে। কিন্তু অফিসে গিয়ে সারাভান একটু ধাক্কা খায়, কারণ তার কাউন্টারে গোপী স্যার বসেছিল। গোপী বলে সারাভান শুধু ঘ্যান ঘ্যান করে, তার প্রিন্টার খারাপ, অথচ এখন তো ঠিকই চলছে। সারাভান বলে সব সময় খারাপ থাকে না, মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। গোপী আর কিছু না বলে উঠে গঙ্গাধরের কাউন্টারে বসে। এতে সারাভানের জন্য আরও বেশি সমস্যা হয়ে যায়। গোপী জানায় গঙ্গাধর মেডিকেল লিভে আছে, তাই সে সারাভানকে বিল কালেকশনে হেল্প করবে। সারাভান বাইরে এসে গঙ্গাধরকে ফোন করে, তবে গঙ্গাধর তো ছুটি নিয়ে রজনীকান্তের রোবট সিনেমা দেখে নাচানাচি করছিল। সারাভান কিভাবে গোপীকে সরাবে ভাবতে থাকে। তখন সে পাশের দোকানে একটা লাইভ শো চলতে দেখে সেই শোয়ের হোস্টকে রজনীকান্তের ভয়েস নকল করে ফোন করে। রজনীকান্তের ভয়েস শুনেই হোস্ট ফিদা হয়ে যায়। সারাভান কৌশলে হোস্টকে রজনীকান্তের নম্বর বলে গোপীর নম্বর দিয়ে দেয়। আর শোটা যেহেতু লাইভ চলছিল তাই হাজার হাজার দর্শক নম্বরটা তুলে নেয়। ফলে পরের মুহূর্ত থেকেই ক্রমাগত গোপীর নম্বরে ফোন এসে তার নাজেহাল অবস্থা হয়ে যায়। বারবার ফোন আসায় সে আর বিল কালেকশনে বসতে পারে না, তাই উঠে চলে যায়। সারাভান এতে ফাঁকা ফিল্ড পেয়ে আগে সিস্টেমের সবার টাকা নিজের ক্যাশে ঢুকিয়ে নেয়। এরপর সমস্ত টাকা মিলিয়ে 10 কোটি টাকা সাবারির হাতে তুলে দেয়। সারাভান অপেক্ষা ছিল মাত্র 2 দিনেই 5 কোটি টাকা লাভ হবে। সারা বছরের ইনকাম যদি জাস্ট 2 দিনই হয়ে যায় তাহলে এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে। কিন্তু এটাই যে তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য বয়ে আনবে তা সে বিন্দুমাত্র টের পায়নি। পরের দিনই সে খবর পায় সাবারিকে আততায়ীরা খুন করে দিয়েছে। এই মুহূর্তে সারাভানের সব স্বপ্ন শেষ হয়ে যায়। টাকা তো গেছি, পাশাপাশি সে নিজের সবচেয়ে ক্লোজ বন্ধুকেও হারিয়ে ফেলল। এদিকে মিত্রা আর জানকী এবং জ্যাকির প্রতারণার ব্যাপারটাও ফাঁস হয়ে যায়। মিত্রা ফেঁসে যায়, কারণ সে সব টাকা সারাভানকে ইনভেস্ট করেছিল। সারাভান তাকে ঠিক সময় টাকা রিটার্ন না করায় মিত্রাও বাড়িওয়ালাদের ভাড়ার টাকা ঠিক সময় দিতে পারেনি। মিত্রা এতদিন ভাড়াটে এবং বাড়িওয়ালাদের দেখা হবার সুযোগ দেয়নি। কিন্তু এবার বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের কাছে চলে যায় এবং জানতে পারে ওরা সিকিউরিটি মানি সহ অ্যাডভান্স মিত্রাকে পে করে রেখেছে। ফলে একটা বিরাট ফাটাফাটি শুরু হয়ে যায়।
এতে মিথ্যার প্রতারণা সবাই ধরে ফেলে, এমনকি পুলিশও তাকে গ্রেপ্তার করে নেয়। আবার জানকি এবং জ্যাকির প্রতারণা ধরা পড়ায় তাদেরকে সব ডোনেশনের টাকা ফিরিয়ে দিতে বলা হয়। কিন্তু ওরা কিভাবে ফিরিয়ে দেবে? সব টাকা তো জানকি সারাভানের কাছে ইনভেস্ট করেছে, তাই ওদেরকেও পুলিশ গ্রেপ্তার করে নেয়। সবশেষে পালা থাকে সারাভানের। ইনভেস্টররা নির্দিষ্ট দিনে তাদের টাকা লাভসহ রিটার্ন পাওয়ার কথা, কিন্তু টাকা না পেয়ে ওরা হাইপার হয়ে যায়। আবার অফিসেও তারা সারাভানকে পায় না। এতে ওরা বুঝে যায় সারাভান প্রতারণা করেছে, তাই ওরা অফিসে ভাঙচুর শুরু করে। তার থেকে বড় বিপদ হয়, সারাভান তো বিদ্যুৎ বিলের সব টাকা আত্মসাৎ করেছিল, তাই গ্রাহকদের কারো বিলই জমা হয়নি। ফলে একই দিনে শহরের সবার বিদ্যুৎ একসাথে অফ হয়ে যায়। ফলে পাবলিক রেগে গিয়ে বিদ্যুৎ অফিসে হামলা করে। গোপী, গঙ্গাধর সহ যারা স্টাফ ছিল পাবলিকের মার খেয়ে তাদের অবস্থা কাহিল হয়ে যায়। উত্তেজিত জনতা সারাভানের বাড়িতেও চলে যায় এবং বাইরে থেকে আক্রমণ করে। তবে পুলিশ গিয়ে তাকে উদ্ধার এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার দায়িত্বে এখনও ইন্সপেক্টর কল্যাণ সুন্দরামই আছে। সে থানায় ঢুকেই দেখে বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ না থাকার কারণটাও সে জানে। তাই সারাভানের দিকে রাগে কটমট করে তাকিয়ে থাকে। তবে ভাগ্য ভালো, সুন্দরাম অ্যাকশনে নামে না। সারাভানের এই কাণ্ডের জন্য তার বিয়েটাও ভেঙে যায়। গার্লফ্রেন্ড তাকে কয়েকটা চড়থাপ্পড় মেরে চলে যায়। এরপরে শুরু হয় টর্চার পর্ব। মিথ্রাকে টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে সারাভানকে দেখিয়ে দেয়। আবার জানকি এবং জ্যাকিকেও টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তারাও সারাভানকে দেখিয়ে দেয়। এরপরে যখন সারাভানকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে আবার বন্ধুর দোষ দেয়, সে বন্ধুকে টাকা দিয়েছিল। পুরোই জগাখিচুড়ি অবস্থা। এরই মধ্যে ইনচার্জকে সুন্দরাম ফোন দিয়ে ওদের এনকাউন্টার করে দিতে বলে। ইনচার্জ ওদের হ্যান্ডকাপ পরাতে যাবে, তখন আচমকা সারাভান তাকে অ্যাটাক করে এবং সেলের সাথে আটকে দিয়ে সবাই পালিয়ে যায়। কন্টেনারের ভেতরে পালানোর সময়ে সারাভান ওদেরকে নেমে যেতে বলে, তবে ওরা নিজেদের টাকা না নিয়ে সারাভানের পিছু ছাড়বে না। জ্যাকি আর জানকি নিজেদের ইনভেস্টের 53 লাখ টাকা চাইলে মিথ্রাও তার ইনভেস্টের 82 লাখ টাকা ফেরত চায়। মিথ্রার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট শুনে জানকি অবাক হয়ে বলে, ও মা, তুমি আমার চেয়েও বেশি ইনভেস্ট করেছ। সারাভান বোঝায় সে সব টাকা তার বন্ধুকে দিয়েছিল, কিন্তু তার বন্ধু খুন হয়ে গেছে। সে সবার টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেয়, কিন্তু কেউই আর তাকে বিশ্বাস করে না। ওরা সিদ্ধান্ত নেয় যতদিন না সারাভান তাদের টাকা ফেরত দিচ্ছে ততদিন তারা সারাভানের সাথেই থাকবে। সেই থেকে এরা সবাই পরিবারের ড্রামা করে একসাথে আছে। আর মিথ্রা এবং সারাভানের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তাছাড়া জেভা হলো মিথ্রার সন্তান, মানে ওই সময় তো সে গর্ভবতী ছিল। তো যাই হোক, জেভাকে তুলে নিয়ে যাওয়া লোকটাকে সিসিটিভি ফুটেজে দেখে তারা এই জন্যই হতভম্ব হয়েছে, কারণ এই লোকটা হলো ইন্সপেক্টর কল্যাণ সুন্দরাম। তারা সুন্দরামের থানা থেকে পালিয়ে এসেছিল। এত বছর পরেও যে সুন্দরাম তাদেরকে ট্রেস করবে এটা ওরা কল্পনাও করতে পারেনি। সুন্দরামের কাছে পৌঁছাতে হলে তাদেরকে মাঙ্গালাপুরামে যেতে হবে। সেখানে তাদের ওপরে মানুষের যত আক্রোশ, তাতে ওখানে যাওয়া মানেই সুইসাইড করা। তবুও সারাভান বলে জেভা তার আপন ছেলে না হতে পারে, কিন্তু জেভার জন্য সেই ওর বাবা। জেভা ভরসা করে ওর বাবা নিশ্চয়ই ওকে বাঁচাতে আসবে। তাই সারাভান বলে সে সুন্দরামের সাথে দেখা করতে যাবে। সারাভানকে এগোতে দেখে জানকি বলে সেও সারাভানের সাথে যাবে। দুজনের পাশাপাশি জ্যাকি এবং মিত্রাও বেরিয়ে আসে। এরপরে তারা সুন্দরামের সামনে উপস্থিত হয় এবং বলে তারা স্যারেন্ডার করবে। তারা সেবার পালিয়ে যাবার জন্য ক্ষমাও চায়। সুন্দরাম হেসে বলে ওদের পালানোর সুযোগ সুন্দরামই করে দিয়েছিল, না হলে ওদের পালানোর ক্ষমতা হতো না। সুন্দরাম জানায় মঙ্গলাপুরামের সবার কাছে সে একজন সৎ পুলিশ অফিসার। সে এই সম্মান বজায় রেখেই চাকরি থেকে রিটায়ার করেছে। তবে সৎ পুলিশ অফিসারের মুখোশের আড়ালে সে একজন মাফিয়া। সার্ভিস চলাকালীনই সে কিডন্যাপিং, ড্রাগ চোরাচালান, মার্ডার সহ এমন কোনো কাজ নেই যে করেনি। আর এইসবই সে করেছে শুধু টাকার জন্য, যাতে রিটায়ারমেন্টের পরে সে বড়লোক হয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারে। সে জমানো টাকা দিয়ে একটু একটু করে বেটিং শুরু করে। এতে সে ভালোই কামাচ্ছিল, তাই আরও বেশি জেতার আশায় সে বড় অ্যামাউন্টের খেলা শুরু করে। আর এভাবে সে নিজের সব টাকা শেষ করে ফেলে। সুন্দরাম এদেরকে এই জন্যই তখন পালানোর সুযোগ করে দিয়েছিল, যাতে কখনো প্রয়োজন হলে এদেরকে কাজে লাগাতে পারে। সে ওই সময়ে এদেরকে দেখে বুঝে গিয়েছিল প্রতারক হিসেবে এরা টপ ক্লাস। তাই সুন্দরাম এখন এদেরকে দিয়ে টাকা ইনকাম করতে চায়। তবে তার আগে সুন্দরাম তাদের সাথে জেভাকে ফোনে কথা বলিয়ে দেয়, যাতে ভরসা পায় জেভা সুন্দরামের আন্ডারেই আছে। জেভা কথা বলার সময় জানিয়ে দেয়
তার হুইল চেয়ার একটা চেইন দিয়ে আটকে রাখা আছে। তাকে যে জায়গাতে রাখা হয়েছে সেটা অনেকটা ফ্যাক্টরির মতো। তাকে দুজন লোক পাহারা দিচ্ছে। সুন্দরাম এর চেয়ে বেশি কথা বলার সুযোগ দেয় না আর। তো সুন্দরাম এবার নির্দেশ দেয় ওদেরকে যেভাবেই হোক টাকা ইনকাম করে এনে দিতে হবে। কিভাবে টাকা ইনকাম করবে এটা ওদের ব্যাপার। সুন্দরাম শুধু এই পরিমাণ টাকা চায় যা দিয়ে সে বাকিটা জীবন আরামায়েশে কাটিয়ে দিতে পারবে। যদি ওরা সুন্দরামের কথা না শোনে তাহলে সে জেভাকে আর ওদের কাছে ফিরিয়ে দেবে না। বাধ্য হয়ে সারাভান তার কথা মেনে নেয়। কিন্তু সুন্দরামের চাহিদা মতো কোটি কোটি টাকা ওরা কোথায় থেকে আনবে এটা ভেবে পাচ্ছিল না। অনেক ভাবার পরে সারাভানের খেয়াল হয় সে এই শহরে একটা বন্ধ টোল প্লাজা দেখেছে। যেহেতু তার এক্স গার্লফ্রেন্ডের বাবার দুটো টোল প্লাজা ছিল তাই সে টোল প্লাজার ব্যাপারে কিছুটা ডিটেলস জানে। সে আরেকটু ঘাটাঘাটির পরে জানতে পারে শহরের এই টোল প্লাজাটা 3 বছর আগে হওয়া কেসের জন্য বন্ধ হয়ে গেছে। সারাভান এই টোল প্লাজাকে কেন্দ্র করে স্ক্যামের প্ল্যান করে। তারা যদি কোনোভাবে এই টোল প্লাজাকে চালু করতে পারে তাহলে সব গাড়ি টোল দিয়ে ব্রিজ বা রাস্তা পার হতে বাধ্য হবে। আর যেহেতু তারা ইলিগালভাবে টোল প্লাজা চালাবে তাই একটা টাকাও সরকারি বা নির্মাণকারী প্রতিষ্ঠানে যাবে না। সব টাকা তাদেরই পকেটে ঢুকবে। প্ল্যান শুনে সুন্দরাম বেশ খুশি হয়। সে জানতো এরা ঠিক কোনো না কোনো উপায় ভেবে বের করবে। তবে সারাভানের প্ল্যান ছিল আরও অ্যাডভান্স। সে বোঝায় তারা বেশি দিন টোল প্লাজা স্ক্যাম চালিয়ে যেতে পারবে না। বেশি দিন চালাতে গেলে তারা ধরা পড়ে যাবে। তাই এই সময়ের ভেতরে তারা বড়জোর কোটি টাকার স্ক্যাম করতে পারবে। তাই সারাভান আরও একটা প্ল্যান সুন্দরামকে জানায়। এই জন্য সারাভান তার এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে সুন্দরামের দেখা করায়। ইঞ্জিনিয়ার একটা হাইড্রো জেনারেটর দেখায় যেটা তেল ছাড়াই শুধু পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সারাভান সুন্দরামকে বোঝায় এই জেনারেটরটা বাণিজ্যিকভাবে মার্কেটে এলে পুরো ইতিহাসই বদলে যাবে। তাই টোল প্লাজা থেকে ইনকাম হওয়া টাকা যদি সুন্দরাম এই প্রজেক্টে ইনভেস্ট করে তাহলে প্রোডাক্ট মার্কেটে ছাড়ার সময়ে তারা সুন্দরামের নামে পেটেন্ট করিয়ে দেবে। এতে ইন ফিউচার যত মানুষ এই জেনারেটর কিনবে সবারই সুন্দরামকে টাকা দেওয়া লাগবে। ফলে একবার ইনভেস্ট করে সুন্দরাম আজীবন পায়ের ওপরে পা তুলে খেতে পারবে। সুন্দরামের এই আইডিয়াটাও ভালো লাগে তাই সে ইঞ্জিনিয়ারের সাথে অ্যাগ্রিমেন্ট করে ফেলে। তো এরপরে শুরু হয় টোল প্লাজা স্ক্যামিংয়ের আইডিয়াকে বাস্তব রূপ দেবার কাজ। তারা নিজেদের চেহারা দিয়ে তো কিছু করতে পারবে না, কারণ আগে থেকেই ওরা কেসে ফেসে আছে। তাই সিনেমার শুটিংয়ের নামে ওরা একটা মেকআপ আর্টিস্ট প্রোডাকশন থেকে নিজেদের কোরিয়ান ভাইবে মেকআপ করিয়ে নেয় যাতে সহজে চেনা না যায়। এবার কাজ থাকে একটা লোকাল পত্রিকাতে নিউজ ছাপিয়ে সবাইকে জানানো যে টোল প্লাজা চালু হয়ে গেছে। এর জন্য তারা কোরিয়ান মেকআপে একটা ফটো তোলে। তারা নিউজ করবে একটা কোরিয়ান ফ্যামিলি এই টোল প্লাজাটার লিজ নিয়েছে। এই জন্য তারা একজন সাংবাদিককেও টার্গেট করে। সাংবাদিক অফিস শেষে বাড়ি ফিরছিল, তখন তারা পিছু নেয়। যদিও রাস্তায় ওদেরকে পুলিশ চেকপোস্টে আটকায়, তবে ওরা চুংপুং জাতীয় শব্দে নিজেদের ভেতরে কথাবার্তা বলায় পুলিশ এদের কথাবার্তা কিছু বুঝতে পারে না। আবার ওদের মেকআপও ফরেনারদের মতো ছিল, তাই পুলিশ আর ঝামেলা না করে ছেড়ে দেয়। সাংবাদিক ফ্ল্যাটে চলে গেলে তারা বাইরে গাড়ি নিয়ে দাঁড়ায়। সাংবাদিকের পিৎজা অর্ডার করা ছিল। জানকি সাংবাদিকের বদলে সেই পিৎজা রিসিভ করে। এরপরে মিত্রা পিৎজার মাংসের পিসগুলো বদলে দেয় যেগুলোতে অজ্ঞান করার ঔষধ মেশানো আছে। এরপরে সারাভান পিৎজা ডেলিভারি বয় সেজে সাংবাদিককে পিৎজা দিয়ে আসে। পাশাপাশি দরজার লকের জায়গায় চুইংগাম বা কিছু একটা লাগিয়ে দেয়। এতে দরজা বন্ধ করলেও সেটা লক হয় না। সারাভান গাড়ির কাছে এসে অপেক্ষা করতে থাকে। সাংবাদিক পিৎজা খেয়ে কিছুক্ষণের ভেতরেই পেটে মোচড় দিয়ে ওঠে এবং এরপরে সেন্সলেস হয়ে যায়। তখন সারাভান আর মিত্রা ভেতরে ঢোকে। তারা অ্যাম্বুলেন্সকেও ফোন দিয়ে রাখে যাতে তারা বেরিয়ে যাবার পরে সাংবাদিক চিকিৎসা পায়। তো ওরা সাংবাদিকের ল্যাপটপ অন করে টোল প্লাজা চালুর নিউজটা টাইপ করে এডিটরকে মেইল করে। কিন্তু সমস্যা হলো সাংবাদিকের ল্যাপটপের নেট তার অফিসের নেটওয়ার্কে কানেক্ট করা ছিল। তাই ওরা আরও একটা প্ল্যান খাটায়। সারাভান সাংবাদিকের অফিসের অ্যাক্সেস কার্ড, মোবাইল এবং ল্যাপটপটা নিয়ে তার অফিসে যায়। এবারও সারাভান পিৎজা ডেলিভারি বয় সেজে ঢোকে। রিসিপশনের স্টাফকে সে সাংবাদিকের ভয়েস নকল করে ফোনে পার্কিং লটে ডেকে নেয়। রাস্তা ফাঁকা হয়ে যাওয়ায় সারাভান ল্যাপটপ নিয়ে টয়লেটে ঢোকে এবং নেট কানেকশন অন করে এডিটরকে টোল প্লাজার নিউজটা পাঠিয়ে দেয়। এরপরে আবারও ইজিলি বেরিয়ে আসে। তারা এতক্ষণ জ্যাকিকে সাংবাদিকের ফ্ল্যাটে রেখেছিল যাতে পরিস্থিতি বিগড়ে গেলে সে সামলাতে পারে। হঠাৎ সাংবাদিকের সেন্স ফিরে এলে পরিস্থিতি আসলেই বিগড়ে যায়। তখন জ্যাকি বাধ্য হয়ে সাংবাদিকের মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে দেয়। এদিকে অ্যাম্বুলেন্সও সেখানে চলে এসেছিল,
কিন্তু ওরা ভেতরে যাবার আগেই সারাভানকে ফিরে এসে ল্যাপটপ, মোবাইল, এক্সেস কার্ড রেখে আসতে হবে। তাই অ্যাম্বুলেন্স আটকাতে জানকি গাড়িটা রাস্তার মাঝখানে এনে রাখে। ফলে অ্যাম্বুলেন্স আর সামনে এগোতে পারে না। তাই যতক্ষণে অ্যাম্বুলেন্স পেছনের পথ দিয়ে ঘুরে সাংবাদিকের বাড়ির সামনে যায়, ততক্ষণে সারাভান সব জিনিসপত্র বাড়ির ভেতরে রেখে বেরিয়ে আসে। তাদের পরিশ্রমের ফল বের হয় পরের দিন সকালে। পত্রিকায় টোল প্লাজার নিউজটা ছাপানো হলে পাবলিক কনভিন্স হয়ে যায়। তবে শুধু পাবলিক কনভিন্স হলে তো হবে না, প্রশাসনও কন্ট্রোলে থাকতে হবে। এই জন্য তারা ডেপুটি চিফ মিনিস্টার এবং স্থানীয় এমএলএ সেন্থিলকে টার্গেট করে। তারা খোঁজ নিয়ে জানতে পারে মিনিস্টার একটা সেলুনে চুল কাটতে যায়। তাই সারাভানও সেখানে সেলুনের স্টাফ সেজে যায় এবং মিনিস্টারের চুল কেটে দেয়। চুল কাটার স্টাইলে মিনিস্টার খুবই খুশি হয়। সারাভান মিনিস্টারকে বোঝায় তাদের কাছে ভালো একটা আই মাস্ক এসেছে। ফেসে দিয়ে 5 মিনিট বসে থাকলেই সারাদিনের জন্য রিফ্রেশমেন্ট চলে আসবে। এটা শুনে মিনিস্টার রাজি হয়ে যায়। আসলে ওদের প্ল্যান ছিল মিনিস্টার আই মাস্ক পরে বসে থাকবে, আর সারাভান মিনিস্টারের মোবাইল থেকে তার ভয়েস নকল করে এমএলএ সেন্থিলকে ফোন করে টোল প্লাজার ব্যাপারে হেল্প করতে বলবে। প্ল্যান অনুযায়ী জ্যাকি এমএলএ সেন্থিলের কাছে রাপ্তা কোম্পানির স্টাফ সেজে যায়। জ্যাকি সেন্থিলকে জানকির সাথে ভিডিও কলে কানেক্ট করে দেয়। যদিও জানকিকে পরিচয় দেওয়া হয় রাপ্তা কোম্পানির সিইও কমলা কীর্তিভাষণ নামে। আর ভিডিও কলের ব্যাকগ্রাউন্ড তারা এমনভাবে সেট করে যেন মনে হয় জানকি মানে কমলা এখন প্লেনে ফ্লাইটে আছে। সেন্থিলের সাথে ভিডিও কলে কানেক্টের সময়ে জানকি আরেকজনের সাথে ফোনে কথা বলছিল। সে এমন ভান ধরেছিল যেন মিনিস্টারের সাথে ফোনে কথা বলছে। সেই ফোনটা কেটে সে সেন্থিলের সাথে কথা বলা শুরু করে। সে সেন্থিলকে বলে টোল প্লাজার ব্যাপারে কথা বলার জন্য মিনিস্টার এখনই সেন্থিলকে ফোন করবে। কিন্তু সেন্থিলের কাছে ফোন আসছিল না, কারণ ওখানে একটু ঝামেলা হয়ে গেছে। প্ল্যান অনুযায়ী মিনিস্টারের আই মাস্ক লাগানোর সময়ে ফোনটা সাইডে রাখার কথা ছিল। মিনিস্টার ফোন রাখে ঠিকই, কিন্তু সে একটা গান বাজিয়ে দেয়। এখন গান অফ করে তো সারাভান এমএলএকে ফোন করতে পারবে না, তাই সে মুশকিলে পড়ে যায়। এদিকে এমএলএ সেন্থিলের সন্দেহ তৈরি হচ্ছিল, তাই জানকি একদম স্থির হয়ে যায়, যাতে মনে হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে কানেকশন আটকে গেছে। এতে সারাভান ভাবার জন্য কিছুটা সময় পাবে। তবে সারাভানের মাথায় কোনো আইডিয়া আসছিল না। মিত্রা সারাভানকে জিজ্ঞেস করে মিনিস্টারের মোবাইলের মডেল কি। সারাভান জানায় আইফোন 6। মিত্রা গুগলে সার্চ করে ফোনের ফিচারগুলো দেখে নেয়। এরপরে বলে আইফোন 6-এ গান চলাকালীন ব্যাকগ্রাউন্ডে অন্য অ্যাপ চালানো যায়। তাই সারাভানকে সে সেটিংয়ে ঢুকে কল ফরওয়ার্ডিং চালু করে নিজের নম্বরটা বসিয়ে দিতে বলে। কাজ হয়ে গেলে জানকিও স্থিরতা কাটিয়ে সেন্থিলকে বলে মিনিস্টার তাকে ফোনে পাচ্ছে না, তাই সেন্থিল যেন মিনিস্টারকে ফোন করে। তো সেন্থিল মিনিস্টারকে ফোন করলে সেটা ফরওয়ার্ড হয়ে সারাভানের নম্বরে চলে আসে। তখন সারাভান মিনিস্টারের ভয়েস নকল করে টোল প্লাজার ব্যাপারে সব রকম হেল্পের নির্দেশ দেয়। এটা মিনিস্টারের নির্দেশ ভেবে সেন্থিলও মেনে নেয়। পার্টির হাইকমান্ডের নির্দেশ সে অমান্য করেই বা কিভাবে। তো সবই ঠিক হয়ে গেল, তবুও সমস্যা থেকে যায় পুলিশের। পুলিশ যে কোনো সময়ে তাদের টোল প্লাজায় রেড দিতে পারে, এই জন্য পুলিশকেও সামলাতে হবে। তাই সারাভান আরও একটা মাস্টার প্ল্যান বানায়। সারাভান সিনিয়র সিটিজেন সেজে থানায় গিয়ে বলে সে রাপ্তা টোল প্লাজার বিরুদ্ধে কেস করতে চায়, কারণ ওটা অবৈধ টোল প্লাজা। এছাড়া সে মিনিস্টারের নামেও কেস করার কথা বলে। একজন পাবলিক এসে মিনিস্টারের নামে কেস করতে চাইছে, ব্যাপারটা বেশ গুরুতর। তাই ইন্সপেক্টর এমএলএ সেন্থিলকে ফোন করে ব্যাপারটা জানায়। সেন্থিল বলে তারা যেন কেস ফাইলে ড্রামা করে, তবে কেস যেন রেজিস্টার না করে। সাথে সতর্ক করে দেয় টোল প্লাজার নামে কোনো কেস যেন না নেওয়া হয়। সারাভান বুঝে যায় পুলিশকে ম্যানেজের কাজ হয়ে গেছে, তাই সে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাবার সময়ে জ্যাকি রাপ্তা কোম্পানির স্টাফ সেজে আসে এবং আবারও জানকিকে সিইও পরিচয় দিয়ে ইন্সপেক্টরের সাথে কথা বলায়। এতে ইন্সপেক্টর আরও কনভিন্স হয়ে যায়। তো এবার টোল প্লাজা চালুর পর্ব শুরু হয়। এমএলএ সেন্থিল নিজেই ফিতা কেটে টোল প্লাজার উদ্বোধন করে। এরপর থেকেই ফুলদমে টোল কালেকশন শুরু হয়ে যায়। মাত্র কয়েকদিনেই 10 কোটি টাকা কালেকশন হয়ে যায়। এদিকে সুন্দরাম হাইড্রো জেনারেটর নিয়ে সিরিয়াস হয়ে যায়। সে প্রেস ব্রিফিং করে সবার কাছে প্রজেক্টের ব্যাপারে তুলে ধরে। এরপরে সে অনেকের কাছ থেকে ইনভেস্টমেন্টের জন্য ফোন পায়। মাত্র 4 জনের কাছ থেকেই সে 50 কোটি টাকা ইনভেস্টের অফার পেয়ে যায়। তাছাড়া সারাভানেরাও টোলের 10 কোটি টাকা নিয়ে আসে। সারাভান বলে যেহেতু আপনার কাজ করে দিয়েছি, তাই জেভাকে ছেড়ে দিন। কিন্তু সুন্দরাম পোল্টি নেয়। সে সন্দেহ করে এরা যেহেতু তার সব সিক্রেট জেনে গেছে, তাই বাইরে গিয়ে সব ফাঁস করে দেবে না তার কি গ্যারান্টি। এই জন্য সে সবাইকে মেরে ফেলতে চায়। সারাভান জানতো
এই বজ্জাত লোকটার এমনই প্ল্যান। তাই সারাভান রিকোয়েস্ট করে বলে সে শেষবারের মতো জেবার সাথে কথা বলতে চায়। শেষ ইচ্ছা হিসেবে সুন্দরাম জেবার সাথে ফোনে কানেক্ট করে দেয়। সারাভান জেনে নেয় তাকে কয়জন পাহারা দিচ্ছে। এরপর সে জেভাকে দৌড় দিতে বলে এবং মোবাইলের লাইভ লোকেশন শেয়ার করতে বলে। নির্দেশ দেওয়া মাত্রই জেভা হুইলচেয়ার থেকে উঠে দৌড় দেয়। আসলে জেভার পায়ে কোনো সমস্যা নেই, সে একদমই স্বাভাবিক। ভালো স্কুলে কম খরচে পড়ানোর জন্য সারাভান তাকে পঙ্গুর নাটক করতে বলেছিল। সব শুনে সুন্দরাম একটু অন্যমনস্ক হয়ে যাওয়ায় ওরা আচমকা অ্যাটাক করে সুন্দরামের গানটা নিয়ে নেয়। এরপরে টাকার ব্যাগসহ বাইরে বের হতেই সেখানে সারাভানের বন্ধু সাথা গাড়ি নিয়ে চলে আসে। সারাভান আগেই তাকে কল করে রেখেছিল এরকম মুহূর্তে সাহায্য লাগবে। এবার ওরা জেভাকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়ে। লাইভ লোকেশন শেয়ার করায় তারা জেভার লোকেশন বুঝতে পারছিল। জেভা এখনও ফ্যাক্টরির ভেতর থেকে বের হতে পারেনি। তাই সারাভান এবার বিদ্যুৎ বোর্ডের গঙ্গাধরকে ফোন করে। সে আগেই গঙ্গাধরকে এরকম সিচুয়েশনে হেল্প করার কথা বলে রেখেছিল। তাই ফোন পেয়েই গঙ্গাধর পুরো চেন্নাইয়ের বিদ্যুৎ অফ করে দেয়। এতে অন্ধকারে জেভা গুন্ডাদের চোখ এড়িয়ে পালিয়ে আসার সুযোগ পায় আর ওরা জেভাকে উদ্ধার করে নেয়। তারপরে স্বাভাবিকভাবে বিদ্যুৎ চালু করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে সুন্দরাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে ফোন করে বলে জেনারেটর কাজ করছে না। তখন সাইড থেকে সারাভান এবং বাকিরাও খোঁচা দেওয়া শুরু করে। আসলে হাইড্রো জেনারেটরের ব্যাপারটাও ফেক। সারাভানই এই নাটক সাজিয়েছিল যাতে সুন্দরামের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখা যায়। এমনকি 50 কোটি টাকার ইনভেস্টের ফোনগুলো এরা চারজনই দিয়েছিল। সুন্দরাম সব শুনে রেগে যায় এবং বলে সারাভানেরা সেন্ট্রাল গভর্নমেন্টের স্ক্যাম করেছে, তাই ওরা ছাড়া পাবে না। তখন সারাভান আরেকটা টুইস্ট রিভিল করে। সারাভান বলে সে সাংবাদিকের বাড়িতে তার বন্ধু সাবারির নামে একটা ফাইল দেখে সেটা খুলে জানতে পারে সাবারিকে সুন্দরামই হত্যা করেছিল আর সব টাকাগুলো সুন্দরামই মেরে দিয়েছিল। এটা জানার পরে সারাভান প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে পরে সাংবাদিকের সাথে পার্সোনালি দেখা করে এবং জানতে পারে সাংবাদিকের কাছে সাবারিকে হত্যার ঘটনায় সুন্দরামের বিরুদ্ধে এভিডেন্সও আছে। এছাড়া সারাভান টোল প্লাজার কেলেঙ্কারিতেও সুন্দরামকে ফাঁসিয়েছে। তারা যখন স্ক্যামের প্ল্যান করছিল তখন জ্যাকির পকেটে একটা পেন ক্যামেরা ছিল, সেটাতে সুন্দরামের চেহারা এবং ভয়েস রেকর্ড হয়ে গেছে। সারাভান সেটা নিউজে লিক করে দেয়। এতে মানুষের সামনে সুন্দরামের মুখোশটা খুলে যায়। একটু পরে সেন্ট্রাল ব্যুরো এসে সুন্দরামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো সব ঝামেলা শেষ করে তারা নতুনভাবে অধ্যায় শুরু করে। তবে নতুন অধ্যায়কে শুদ্ধ করতে তারা টোল প্লাজা থেকে স্ক্যাম করা সব টাকা সেই সব মানুষদেরকে ফিরিয়ে দেয় যাদের সাথে ওরা আগে স্ক্যাম করেছিল। ফলে সমস্ত দায়মুক্ত হয়ে এখন ওরা সুন্দরভাবে জীবন কাটাতে পারবে। তাদের শুভকামনা জানিয়ে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রয়োজনে না খেয়ে থাকুন, তবুও বেশি লাভের আশায় ধোঁকা খেয়েন না। মনে রাখবেন, হুট করে বেশি লাভ করা মানেই বেশি রিস্ক। তাই অল্পেই বেশি ইনকামের আগে সতর্ক হন, শিওর হয়ে তবেই ইনভেস্ট করুন। এতে আপনাদের ক্ষতির হার কমে আসবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।